বাজে। ভাইয়া জবাব না দিয়ে বের হয়ে গেল। তার চোখ লাল হয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। চোখ ফুটলে যেমন হয় ঠিক সেরকম অবস্থা। ভাইয়া আমার আপন ভাই না, সৎ ভাই। আমার বাবা ইউনিভার্সিটিতে যখন পড়তেন তখন যে মেয়েটিকে প্রাইভেট পড়াতেন তাকে বিয়ে করে ফেলেন। তাদের একটা ছেলে হয়, তার নাম রাখা হয় হাসান করিম। বাবা পড়াশোনা শেষ করে কি একটা স্কলারশিপ জোগাড় করে স্ত্রী পুত্রকেলে ইংল্যান্ড চলে যান। সেখানে থেকেই 2 বছরের মাথায় তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। বাবা দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে লেকচারের চাকরি পেয়ে যান। আবার বিয়ে করেন। তাদের একটি মেয়ে হয়। মেয়ের নাম রাখা হয় মিন্নুই। আমি সেই মিন্নুই। আমার যখন 5 বছর বয়স তখন 12-13 বছরের একটা ছেলে সুটকেস, ব্যাগ এবং বইপত্র নিয়ে আমাদের বাসায় থাকতে আসে। বাবা গম্ভীর মুখে সেই ছেলের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন, এর নাম হাসান করিম। ক্লাস 5-এ পড়ে। এ আমার ছেলে। আমার প্রথম পক্ষের সন্তান। এখন থেকে এই বাড়িতে থাকবে। আমার মা চোখ কপালে তুলে হেঁচকির মতো শব্দ করে বললেন, এ কি? প্রথম পক্ষের সন্তান মানে কি? তুমি কি আরো বিয়ে করেছো না কি? আমি দ্বিতীয় পক্ষ না তৃতীয় পক্ষ? বাবা ঠান গলায় বললেন, তুমি দ্বিতীয় পক্ষ। কি সর্বনাশ! তুমি কি সত্যি আরেকটা বিয়ে করেছিলে? বাবা বললেন, হ্যাঁ করেছিলাম। সেটা একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। দুর্ঘটনা নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলার কিছু নেই। তোমার যদি কিছু বলার থাকে ঠান্ডা গলায় লজিক্যালি বলো। আমার একটাই ভুল হয়েছে, ব্যাপারটা তোমাদের জানানো হয়নি। আই এম সরি ফর দ্যাট। এখন জানলে ফুরিয়ে গেল। মা বললেন, ফুরিয়ে গেল? বাবা বললেন, হ্যাঁ ফুরিয়ে গেল। তুমি যদি মনে করে এত বড় অন্যায় যে করেছে তার সঙ্গে বাস করবে না, আমি তাতেও রাজি আছি। মাই ডোর ইজ ওপেন। মা পুরো ঘটনায় এতই অবাক হলেন যে চিৎকার চেঁচামেচি হইচই করতে পারলেন না। হতভম্ব চোখে তাকে রইলেন। আসলে তিনি বোকা টাইপ বলে বুঝতে পারছিলেন না কি করা প্রয়োজন। আমার ধারণা এই ঘটনায় তিনি রাগ বা দুঃখ যতটা পাচ্ছিলেন, মজাও ঠিক ততটাই পাচ্ছিলেন। মা মজা পেতে পছন্দ করেন। বাংলা সিনেমা তিনি খুবই আগ্রহ করে দেখেন। এই প্রথম নিজের জীবনে বাংলা সিনেমা চলে এল। একঘেয়ে জীবনের মধ্যে বড় ধরনের বৈচিত্র্য। খারাপ কি? বাবা আমার দিকে তাকিয়ে বললেন, মৃন্ময়ী, একে একতলার বারান্দাওয়ালা ঘরটায় থাকতে দে। যা, ওকে সঙ্গে করে নিয়ে যা। ওর সাথে কি কি এনেছে একটু দেখ। টুথপেস্ট, ব্রাশ না থাকলে জামানকে বল কিনে এনে দিতে। টগরের ডাক নাম। তুই ভাইয়া ডাকবি। তোর চেয়ে বয়সে বড়। মার মতো আমিও খুবই অবাক হয়েছিলাম। তবে অবাক হবার সঙ্গে সঙ্গে ছেলেটার জন্য মায়া লাগছিল। কারণ ছেলেটা আসার পর থেকে নিঃশব্দে কাঁদছিল। ফুটফুটে একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারো দিকে তাকাচ্ছে না। তার শরীর সামান্য কাঁপছে। বাবা ছেলেটার দিকে তাকিয়ে করা গলায় বললেন, তুমি কাঁদছো কেন? কাঁদবে না। ছেলেটা কান্না বন্ধ করল না। সে এমনভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল যে চোখের জল নাক পেয়ে শিশিরের ফোঁটার মতো টপটপ করে পড়ছে। তারপর কতদিন কেটে গেছে, ভায়া এখন কত বড় হয়েছে, এখন না তার দিকে তাকালে শৈশবের দৃশ্যটা মনে পড়ে। আমি স্পষ্ট দেখি তার নাক বেয়ে টপটপ করে চোখের পানি পড়ছে। সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে যায়। চোখের সামনে এই দৃশ্যটা ভাসে বলেই ভাইয়া যে বড় হয়েছে এটা আমার মনে থাকে না। মনে হয় তার বয়স যেন কৈশোরেই থেমে আছে। স্টিল ছবির মতো। ছবির মানুষের বয়স বাড়ে না। রাত 12টার মতো বাজে। আমি আমার ঘরের বারান্দায় বসে আছি। পুরো বাড়িতে শুধু এই জায়গাটা আমার নিজের। এখানে কারোর ঢোকার অনুমতি নেই। আমার শোবার ঘরে যে কেউ আসতে পারে, কিন্তু বারান্দায় না। রেলিং এর পাশে দুটো ফুলের টবে অপরাজিতা গাছের চারা লাগিয়েছিলাম। শুরুতে চারা দুটির অবস্থা জন্ডিসের রোগীর মতো ছিল, এখন অবস্থা ভিন্ন। বারান্দার রেলিং গাছে ছেয়ে গেছে। অপরাজিতা ফুল যে এত সুন্দর তাও আমার জানা ছিল না। বারান্দায় যখন বসি তখন মনে হয় নির্জন কোনো পার্কের অপরাজিতার বনে বসে আছি। আমাকে ঘিরে ফুলের উৎসব হচ্ছে। ঘুমুতে যাবার আগে আমি কিছুক্ষণ এই বারান্দায় বসি। অপরাজিতা ফুলের কোনো গন্ধ নেই। আশ্চর্যের ব্যাপার হলো বারান্দায় যখন বসি তখন অপরাজিতা ফুলের গন্ধ পাই। গন্ধটা অদ্ভুত, বেলি ফুলের সঙ্গে লেবু পাতা কোচলালে হয়তো এরকম গন্ধ হয়। ঘুমুতে যাবার আগে এই বিশেষ গন্ধটা আমার নাকে না এলে ঘুম হয় না। টানা বারান্দায় কে যেন অস্থির ভঙ্গিতে হাঁটছে। অস্থির ভঙ্গিতে হাঁটার মতো মানুষ আমাদের বাড়িতে কেউ নেই। আমরা সবাই খুবই সুস্থ।
দ্রবিনয়ী এবং নিচু গলায় কথা বলা টাইপ ফ্যামিলি। বাবা যখন মার সঙ্গে ঝগড়া করেন তখনও তার গলা ভদ্রতার সীমা মেনে চলে। পাশের বাড়ির কেউ তার রাগারাগি শুনে ফেলবে কিংবা রান্নাঘরের কাজের বুয়া শুনে ফেলবে এমন কখনো হবে না। বাবা যখন বাড়াবাড়ি ধরনের রাগ করেন তখন নিজে কথা বলা বন্ধ করে দেন। তার রাগের কঠিন কথাগুলো আমাকে মায়ের কাছে নিয়ে যেতে হয়। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার দিনে বাবা মার মধ্যে ঠান্ডা লড়াই হলো। এক পর্যায়ে বাবা খুবই রেগে গেলেন এবং আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোর মাকে বলতে এ বাড়ি ছেড়ে কিছুদিন তার মায়ের বা বোনের বাড়িতে যেন থেকে আসে। তাকে অসহ্য লাগছে। মুখের দিকে তাকালেই গায়ে আগুন ধরে যাচ্ছে। প্রেশার বেড়ে যাচ্ছে। হাড় ব্যথা করছে। শেষে স্ট্রোক ফোক হয়ে বেকায়দা অবস্থা হবে। আমি মার কাছে গিয়ে বললাম, মা, বাবা বোধহয় তোমার সঙ্গে রাগারাগি করছিল। এখন যে কোনো কারণেই হোক রাগটা চট করে পড়ে গেছে। বাবা এখন চাচ্ছে পহেলা বৈশাখে তোমাকে যে শাড়িটা কিনে দিয়েছে তুমি যেন সেই শাড়িটা পরে বাবার সামনে যাও। মা থমথমে গলায় বললেন, শাড়ি পরে তার সামনে যেতে বলল। একটু আগে একগাদা কুৎসিত কথা বলেছে, আর এখন বলছে শাড়ি পরে তার সঙ্গে ঢং করতে। আমি কি কাছুয়া না কি? কাছুয়া আবার কোন বস্তু? কোন বস্তু সেটা তোকে বলতে পারবো না। আসল কথা তোর বাপের সঙ্গে অনেক ঢং করেছি। আর ঢং করব না। ঢং করতে হবে না। তুমি সেচে গুজে সামনে যাও। শুধু একটা রিকোয়েস্ট মা, কালচে টাইপ লিপস্টিক ঠোঁটে দেবে না। তোমাকে মানায় না। ওই শাড়ি পরব কি করে? ব্লাউজ বানানো হয়নি। কাছাকাছি কোনো ব্লাউজ নেই। খুঁজলে হয়তো পাওয়া যাবে। তুমি খুঁজতে থাক না। আমার দেরি হয়ে যাচ্ছে। আজ প্রথম পরীক্ষা, আধা ঘন্টা আগে যেতে হবে। শীত কোথায় পড়েছে খুঁজে বের করতে হবে। ওই শাড়িটাই বা হঠাৎ করে পরতে বলছে কেন? ওই শাড়ি নিয়ে তোমাদের মধ্যে নিশ্চয় রোমান্টিক কিছু ব্যাপার ট্যাপার আছে। তোমাদের ঝগড়ার ব্যাপারগুলি আমি জানি। রোমান্টিক ব্যাপারগুলিতে জানি না। আমি মার সামনে থেকে চলে গেলাম। মা গেলেন শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজতে। তিনি ঠিকই শাড়ি পরে সেচে গুজে বাবার সামনে যাবেন এবং শুকনো গলায় বলবেন, পরলাম তোমার শাড়ি। এখন কি করতে হবে? নাচব। আমার অতি বুদ্ধিমান বাবা তৎক্ষণাৎ ধরে ফেলবেন ঘটনা কি। তিনি নিজেকে সামনে নেবেন এবং হাসি মুখে বলবেন, বাহু, তোমাকে খুব মানিয়েছে তো। একটু নাচ, খারাপ কি? আমার মা যে খুবই বোকা টাইপ একজন মহিলা তা বোঝা প্রায় অসম্ভব। যে কোনো বিষয় নিয়ে তিনি বেশ গুছিয়ে কথা বলেন। তার কথা শুনলে মনে হয় ওই বিষয়ে তার গভীর জ্ঞান আছে। আসলে তা না, মা জগতের বেশিরভাগ বিষয় সম্পর্কে কিছু জানেন না। জানার আগ্রহ নেই। তবে এই ঘটনা বাইরের কারোর গোচর সাধ্যও নেই। উদাহরণ দিয়ে বলি, একবার আমাদের ড্রয়িং রুমে বাবার কিছু বন্ধু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এদের সঙ্গে বাবার সামান্য যোগাযোগ আছে। 2-3 মাস পর পর দাওয়াত করে খাবার। মিলে আড়া জমিয়েছে। মা ও আছেন তাদের সঙ্গে। তুমুল আলোচনা চলছে। আলোচনার বিষয় ব্ল্যাক হোল। মাকে দেখে মনে হচ্ছে তিনি গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। এবং ব্ল্যাক হোলের রহস্যমতায় তিনি চমৎকৃত। স্টিফান হকিং লোকটির মেধায় অভিভূত। আলোচনার এক পর্যায়ে তিনি গম্ভীর গলায় বললেন, ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি ভয়াবহ। সে সবকিছুই টেনে নিজের ভেতর নিয়ে নেয়। আচ্ছা, এখন যদি সমান ক্ষমতার দুটো ব্ল্যাক হোল সামনাসামনি চলে আসে তখন কি হবে? দুজনই তো চেষ্টা করবে অন্যজনকে নিজের ভেতর নিয়ে আসতে। আজ্ঞা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। তারপর সবাই কথা বলতে শুরু করল মাঠ দেয়া সমস্যা নিয়ে। সবাই মহা উৎসাহী। শুধু বাবা বিরক্ত মুখে মার দিকে তাকিয়ে রইলেন। কারণ তিনি জানেন মা ভেবেচিন্তে কিছু বলেননি। মনে একটা কথা এসেছে, বলে ফেলেছেন, এখন আবার যাবেন চা নাস্তার ব্যবস্থা করতে। দুটা সমান শক্তির ব্ল্যাক হোল মুখোমুখি থাকলে মার কিছুই যায় আসে না। ওরা ওদের মতো দড়ি টানাটানি করুক। দুইজন একটা সময় দুইজনকে গিলে ফেলুক। চায়ের সঙ্গে নাস্তা ঠিকমতে দিতে পারলেই তিনি খুশি। অস্থির ভঙ্গিতে টানা বারান্দায় বাবা হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখে এমনভাবে তাকালেন যেন চিনতে পারছেন না। এর একটাই অর্থ, কোনো একটা বিষয় নিয়ে বাবা খুব চিন্তিত। আমি বললাম, বাবা ঘুম আসছে না। বাবা বললেন, এখনো বিছানায় যায়নি। কাজেই ঘুম আসছে কি আসছে না বুঝতে পারছি না। এনি প্রবলেম? বাবা গম্ভীর গলায় বললেন, টগরের ঘরে একটা ছেলে এসেছে। ছেলেটাকে আমি চিনি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। ছেলেটা মনে হয় রাতে থাকতে এসেছে। আমি নিশ্চিত। আগেও কয়েক রাতে বাড়িতে কাটিয়েছে। আমি বললাম, এটা এমন কোনো না সমস্যা না। আমি ভাইয়াকে গিয়ে বলছি ছেলেটাকে বিদায় করে দিতে। ছেলেটির সামনে কিছু বলবি না। এদের ঘটানো ঠিক না। তুই বরং টগরকে ডেকে নিয়ে আয়। যা বলার আমি বলবো। ভাইয়ার ঘরের দরজা খোলা। ঘরে বাতি জ্বলছে। ভাইয়া চেয়ারে বসে কি যেন লিখছে।
এত রাতে আমাকে ঢুকতে দেখে সে কিছু মাত্র অবাক হলো না, যেন সে আমার জন্যই অপেক্ষা করছিল। লেখা থেকে চোখ না সরিয়ে বলল, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না। তোমার কাছে কেউ কি এসেছিল? ভাইয়া অবাক হয়ে বলল, না তো। বাবার ধারণা কেউ তোমার কাছে এসেছিল। বাবা এটা নিয়ে খুব চিন্তিত। ভাইয়া তুমি খুব খেয়াল রাখবে কেউ যেন তোমার কাছে না আসে। আর যদি এসেও পড়ে, চেষ্টা করবে তৎক্ষণাৎ বিদায় করতে। তাই তো করি। বাবার ধারণা তুমি উল্টোটা করে। মাঝে মাঝে তোমার একজন বন্ধু তোমার ঘরে রাত কাটায়। আর কিছু বলবি? বলবো। কথাগুলো শুধু যে বাবার তা না, আমারও কথা। ভাইয়া সাবধান। থাক। সময়টা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে। তুমি কি লিখছো? ভাইয়া চট করে খাতা বন্ধ করে বলল, কিছু লিখছি না। তোর কথা শেষ হয়ে থাকলে চলে যা। কাউকে চিঠি লিখছো না কি? ভাইয়া মাথা নিচু করে হাসল। তার হাসির মুখ দেখে আমার আবারও মনে হলো ঢাকা শহরের প্রথম 3জন রূপবান যুবকের মধ্যে ভাইয়া একজন। শৈশবে যাদের খুব সুন্দর দেখায় যৌবনে তারা কেমন যেন ভোতা টাইপ হয়ে যায়। ভাইয়ার বেলায় ঘটনা অন্যরকম। যত দিন যাচ্ছে সে ততই সুন্দর হচ্ছে। আমার বুকে থাকার মতো লাগলো। প্রকৃতি রূপবান পুরুষ পছন্দ করে না। তাদের মধ্যে বড় ধরনের কিছু সমস্যা দিয়ে দেয়। ভাইয়ার ভেতর কোনো না সমস্যা দিয়ে দেয়নি তো। বাবা উদ্বিগ্ন গলায় বললেন, টগরকে বলেছিস? কিছু বলতে হয়নি বাবা। ভাইয়ার ঘর ফাঁকা। মশামাছি পর্যন্ত নেই। দেয়ালে একটা কালো রঙের টিকটিকি ছাড়া কিছু নেই। ভালো করে দেখেছিস? খাটের নিচে বসে নেই তো। খাটের নিচে বসে থাকবে কেন? এরা ডেঞ্জারাস ছেলে। খাটের নিচে বসে থাকবে। বাথরুমের দরজা বন্ধ করে বসে থাকবে। দরজার আড়ালে থাকবে। যা, আবার যা। কোনো দরকার নেই বাবা। দরকার আছে কিনা সেটা আমি বুঝব। তোকে দেখতে বলছি তুই দেখ। আমি আবারও সিঁড়ির দিকে এগুলাম। ভাইয়ার ঘরে দ্বিতীয়বার যাবার কোনো অর্থ হয় না। একতলার বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসব। বাবা নিশ্চয়ই দোতলার বারান্দা থেকে টেলিস্কোপ ফিট করে বসে থাকবেন না দেখার জন্য যে আমি দায়িত্ব পালন করছি কি না। ভাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বাতি নেভানো। আমি নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেলাম। কান পাতলাম। ভাইয়ার কথা শোনা যাচ্ছে। সে যে একা একা কথা বলছে তাও না। যে জবাব দিচ্ছে তার গলার স্বর ভারী। রেডিও, টিভির অ্যানাউন্সারদের মতো গলা। কথাবার্তা হচ্ছে খুবই হাস্যকর বিষয় নিয়ে। মোটা গলার মানুষটা বলছে শিউলি ফুলের পাতা দিয়ে এক ধরনের ভাজি হয়। টগর তুই খেয়েছিস কখনো? ভাইয়া বলল, না। কচি পাতাগুলি কড়া করে তেলে ভাজা হয়, সঙ্গে থাকে প্রচুর পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। খেতে অসাধারণ হয়। গ্রামে যখন যাই এটাই হয় আমার প্রধান খাদ্য। দ্বিতীয় প্রধান খাদ্য কি জানিস? না। দ্বিতীয় প্রধান খাদ্য হলো নাইল্লা পাতা ভাজি। নাইল্লা পাতাটা কি? পাট শাককে বলে নাইল্লা পাতা। পাট শাক রান্নার দুটো পদ্ধতি আছে। একটা জোল জোল, আরেকটা শুকনা শুকনা। আগুন গরম ধোয়া ওঠা ভাতের ওপর শুকনা নাইল্লা পাতা ছড়িয়ে দিয়ে যদি ভাত খাস তাহলে তোর মুখে এই জিনিস ছাড়া কিছুই ডুবে না। দেখে একটা সিগারেট দে। সিগারেট তো নাই। সর্বনাশ। সিগারেট ছাড়া এত বড় রাত কাটাবো কি করে? দোকান থেকে নিয়ে আসবো। আরে না। তোর বাসার সামনে পুলিশের 2জন ইনফর্মার বসে আছে। তোর বাবা তো সিগারেট খায়, তার প্যাকেট থেকে একটা সিগারেট ম্যানেজ করতে পারবি না? না। একটা কাগজ দলা পাকিয়ে সিগারেটের মতো বানিয়ে দে। এটাই টানি। কিছু ধোয়া যাক। এতে দুটা কাজ হবে, সিগারেটের তৃষ্ণা মিটবে, ক্ষুধাটা কমবে। আমি নিঃশব্দে দোতলায় উঠে এলাম। বাবা বেতের চেয়ারে জিম ধরে বসে আছেন। তার গা থেকে হালকা গন্ধ আসছে। অর্থাৎ তিনি 2.5 পেগ থেকে 3 পেগ হুইস্কি খেয়ে ফেলেছেন। বাংলাদেশ মদ্যপান আইন করে নিষিদ্ধ। তবে বিত্তবানদের জন্য আইনের ফাঁক আছে। বিত্তবানদের জন্য বাংলাদেশ সরকারের আবগারি ডিপার্টমেন্ট মদ খাওয়ার লাইসেন্স ইস্যু করে। সেখানে লেখা থাকে স্বাস্থ্যগত কারণে তাকে এই পরিমাণ মদ্যপানের অনুমতি দেয়া হলো। বাবার এই লাইসেন্স আছে। বাবা বললেন, কি দেখলি? দেখলাম কেউ নেই। খাটের নিচ, বাথরুম সব দেখেছিস? হ্যাঁ। আমি কিন্তু স্পষ্ট দেখেছি একটা ছেলে বিড়ালের মতো এদিক ওদিক তাকিয়ে যা করে ওর ঘরে ঢুকলো। স্ট্রাইট শার্ট গায়ে। তুমি তো মানসিকভাবে উত্তেজিত এই জন্য এসব দেখেছ। মানসিকভাবে উত্তেজিত হব কি জন্য? আজহার চাচা তোমাকে কাফনের কাপড় দিয়েছে, এরপর থেকেই তুমি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছ। তোমার চিন্তা কাজ করছে না। চিন্তা ঠিকই কাজ করছে। আমি শুধু ভাবছি একটা লোক কি করে কাফনের কাপড় উপহার হিসেবে নিয়ে আসে। উনার কাছে মনে হয়েছে ভালো উপহার। বাবা যাও, তুমি শুয়ে পড়। রাত জাগলে তোমার শরীর খারাপ করে। তুই শুবি না? আমার সামান্য দেরি হবে। দেরি হবে কেন? রাতে ভাত খাইনি।
এখন দেখি প্রচণ্ড খিদে লেগেছে। ফ্রিজের ঠান্ডা ভাত খাবো না। নতুন করে ভাত রাঁধো। তুমি বিড়বিড় করছো কেন? কাফনের কাপড়টা দিয়ে গাধাটা আমার মেজাজটা খারাপ করে দিয়েছে। আর তোর মাত্র বুদ্ধির কোনো সীমা নেই। সে কাপড়টা রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের উপরে, যেন ঘরে ঢুকলে চোখে পড়ে। এক কাজ করো, কাপড়টা তুমি আমার কাছে দিয়ে দাও। আমি ওয়ারড্রোবে রেখে দেব। আরে না, তুই বাচ্চা মানুষ। তুই কেন তোর ঘরে কাফনের কাপড় রাখবি? বাবা, তুমি ব্যাপারটা মাথা থেকে দূর করে ঘুমতে যাও। রাতে না ঘুমালে তোমার খুবই শরীর খারাপ করে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার প্রেশার বেড়েছে। প্রেশার মেপে দেব। দরকার নেই। গাধাটা কি করেছে শোন, কাফনের কাপড়ে আর মাখিয়ে রেখেছে। নাক থেকে আতরের গন্ধটা যাচ্ছে না। সাবান পানি দিয়ে নাক ধুয়েছে, তারপরেও যাচ্ছে না। তুই গন্ধ পাচ্ছি না? না, পাচ্ছি না। মানুষের সামান্য সেন্সও থাকবে না? আমার হঠাৎ ইচ্ছা করলো বাবাকে একটা বিপদে ফেলতে। কাজটা ঠিক না, অন্যায়। তারপরেও মনে হলো, আচ্ছা দেখি তো কি হয়। আমি বললাম, বাবা সরু নদীর ইদ্রিস ভাষা কি? বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বললাম, আজহার চাচাকে তুমি সরু নদীর ইদ্রিস ভাষাটা বলছিলে। কি বলেছিলাম? বলেছিলে মেরান্ডা। ছেড়াম হচ্ছে সরু, তা হলো নদী। ঠাট্টা করছিলাম। ইদ্রিস ভাষা আমি জানি না। তুমি ঠাট্টা করে বলছিলে না। খুবই সিরিয়াসভাবে বলছিলে। আজহার চাচা সঙ্গে সঙ্গে ব্যাপারটা বিশ্বাস করেছে। আমি যে এই ছোট্ট মিথ্যাটা বলেছি তার পেছনে ভালো যুক্তি আছে। যুক্তিটা শুনবি? এর পেছনে তোমার কোনো যুক্তি নেই বাবা। যুক্তিটা তুমি এখন ভেবে ভেবে বের করবে। আমি নিশ্চিত তুমি বেশ ভালো যুক্তিই বের করবে। যাই হোক, তুমি ভেবে চিন্তে ভালো একটা যুক্তি বের করো। আমি ভোরবেলা শুনবো। এখন দয়া করে ঘুমতে যাও। বাবা আমার ওপর বিরক্ত হয়েছেন কি না ঠিক বোঝা যাচ্ছে না। তবে তিনি গুরু খুঁচিয়ে বললেন, আমি লক্ষ্য করেছি আজহার এলেই তুই খাতির যত্নের একটু বাড়াবাড়ি করি। এটা করবি না। কেন? আমি বললাম, বাবা তুমি কি আজহার চাচাকে ভয় পাও? বাবা থমথমে গলায় বললেন, ভয় পাবার প্রশ্ন আসছে কেন? আমার মনে হচ্ছে তুমি ভয় পাও। আজহার চাচা না হয়ে যদি অন্য কেউ তোমাকে কাফনের কাপড় দিত তুমি তাকে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে। আমি ভদ্রতা করেছি। তাটাকে তুই ভেবে বসলি ভয়। তোমার মধ্যে দ্রতার বাইরে কিছু ছিল। বাবা বিরক্ত গলায় বললেন, স্মার্ট হওয়া ভালো, কিন্তু নিজেকে অতিরিক্ত স্মার্ট ভাবাটা ভালো না। আমি স্মার্ট না বাবা। আমি যা করি তা হলো দুই। এর সঙ্গে দুই যোগ করে চার হয়েছে কি না দেখি। সবার বেলায় তাই হয়। তোমার বেলায় দুই, এর সঙ্গে দুই যোগ করলে চারের কিছু কম হয়। সেই কমটা কোথায় যায় সেটা বুঝতে পারি না। তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বলতো। আমি শান্তি গলায় বললাম, ভাইয়ের কাছে যে ছেলেটা এসেছে বলে তুমি ভাবছো এই ছেলেটাকে। আমি কি করে জানবো সে কে? আমার ধারণা তুমি তাকে চেনো। তোমার সঙ্গে এই ছেলের কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে। নয়তো তুমি ভয় এত অস্থির হতে না। বাবা কঠিন চোখে তাকিয়ে থাকলেন। আমি রওনা হলাম রান্নাঘরের দিকে। কস্তুরী বেগমকে টেকে তুলে গরম ভাত রান্না করতে হবে। কস্তুরী বেগমের শাড়ির আঁচলে আলাউদ্দিনের চেরাকের একটা মিনি সাইজ দৈত্য বাস করে বলে আমার ধারণা। এই দৈত্য রান্নাবান্না ছাড়া অন্য কাজ পারে না। যে কোনো রান্না এই দৈত্য অতি নিমিষে শেষ করে ফেলতে পারে। আমি আমার নিজের জন্য রান্না করাচ্ছি না। ভাইয়ার ঘরে যে ছেলেটি বসে আছে সে খেতেও কাতর আছে। গরম ভাত তার জন্য। অপ্রত্যাশিতভাবে গরম ভাত পেয়ে সে অভিভূত হবে। এই মজার ঘটনাটা সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে এবং অনেক লোকের সঙ্গে গল্প করবে। এই ছেলে যদি বিয়ে করে তাহলে বাসর রাতে স্ত্রীর সঙ্গে এই গল্পটিও করবে। তার মেয়ে যখন বড় হবে কোনো এক রাতে পিতা কন্যা ভাত খেতে বসে গল্প করার সময় এই গল্প উঠে আসবে। মেয়ের মা বিরক্ত গলায় বলবে, আচ্ছা এই এক গল্প তুমি কবার করবে? বন্ধ করে তো। মেয়ে বলবে, বন্ধ করতে হবে না, আমার শুনতে খুবই ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা বাবা, যে মেয়ে তোমার জন্য খাবার নিয়ে এসেছিল তার নাম কি? নাম তো মা জানি না। নাম জিজ্ঞেস করা হয়নি। মেয়েটা দেখতে কেমন? সেটাও বলতে পারছি না। অন্ধকার ছিল তো। ভালোমতো দেখতে পাইনি। এই পর্যায়ে মেয়ের মা মহাবিরক্ত হয়ে বলবে ওই মেয়ে মা রূপবতী ছিল। রূপবতী না হলে এই এক গল্প তোর বাবা 5 লক্ষবার করে। ভাইয়ার ঘরে বসে যে নিচু গলায় গল্প করছিল সে রাতে অবশ্যই ভাইয়ার ঘরে ঘুমবে না। সে ঘুমবে ছাদে। ছাদে চিলেকোঠার মতো আছে। চিলেকোঠাটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। তারই এক কোনায় চাদর পেতে শোবার ব্যবস্থা আছে। বিপজ্জনক পরিস্থিতিতে এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে যাওয়া যায় এবং অতি দ্রুত পালিয়ে যাওয়া যায়। ভাইয়ার বন্ধুদের অনেকেই এই কাজটা অতীতে করেছে। ট্রে হাতে আমি চিলেকোঠার সামনে দাঁড়িয়ে বললাম, খেতে আসুন।
ছাদ এবং চিলেকোঠা অন্ধকার হলেও সিঁড়িঘরে বাতি জ্বলছে। তার আলোয় কাজ চলার মতো দেখা যাচ্ছে। চিলেকোঠায় বাতি আছে। তার সুইচ বাইরে। ইচ্ছা করলেই আমি বাতি জ্বালাতে পারি। তা না করে আবারও বললাম, ভাত নিয়ে এসেছে, খেতে আসুন। ৩-৪ সেকেন্ড কোনো রকম শব্দ হলো না। তারপর হামাগুড়ি দিয়ে ভাইয়ের বয়সে এক যুবক বের হয়ে এল। তার চোখ ফুটে বিস্ময়। আমি বললাম, আপনি কি অন্ধকারে খেতে পারবেন, না বাতি জ্বালাতে হবে? সে কিছুই বলল না। আমি বললাম, ঘরে খাবার কিছু ছিল না। গরম ভাতের ওপর ঘি দিয়ে দিয়েছি। শুকনা মরিচ ভেজে দিয়েছি। বেগুন ভাজা আছে। আর আপনার একটা পছন্দের খাবারও আছে। পাট শাক ভাজি। আমাদের বুয়ার দেশ ময়মনসিংহের ফুলপুর। সে দেশ থেকে ৩ ভর্তি করে পাট শাক শুকিয়ে নিয়ে আসে। টগরের সঙ্গে আমি যখন কথা বলছিলাম তখন আপনি বাইরে দাঁড়িয়ে শুনছিলেন। জি, শুনছিলাম। বাবার সিগারেটের প্যাকেট থেকে 2টা সিগারেটও আপনার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি যদি আপনাকে একটা অনুরোধ করি, আপনি রাখবেন? অবশ্যই রাখব। ভাইয়ার কাছে কখনো আসবেন না। ভাইয়া বোকা মানুষ। সে কোনো কিছুতে না থেকেও মহাবিপদে পড়ে যাবে। তোমাকে কথা দিচ্ছি, আমি আর বাড়িতে আসব না। আপনি খাওয়া শুরু করুন। আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি থাকব। কেউ খুব আগ্রহ করে ভাত খাচ্ছে, এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। হাত ধোয়ার পানি এনেছি। নিন, হাত ধোন। ভাইয়ার এই বন্ধুর নাম আমি জানি না। আগে দেখেছি কি না মনে করতে পারছি না। সে হাত ধুয়ে খেতে বসেছে। হাতের দলা মাখিয়ে মুখে দিতে গিয়ে নামিয়ে রেখে তাকালো আমার দিকে। আমি বললাম, আরাম করে খান তো। সে খুবই তৃপ্তির সঙ্গে খাচ্ছে। একজন ক্ষুধার্ত মানুষ খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, এই দৃশ্য জগতের মধুর দৃশ্যের একটি কার যেন কথা। বাবাকে জিজ্ঞেস করে জানতে হবে। কথাটা বাবার কাছ